আম্মা, কত রক্ত! এই মৌনতা, চোখ খুলুন। মৌনতা, শুনছেন? এরোজ রক্তমাখা হাতে উদ্ভ্রান্তের মতো মৌনতার গাল চাপড়াচ্ছে আর ডাকছে। আতঙ্কে অচিরে যে ভেতরে সুপ্ত এক সত্তা বেরিয়ে আসছে, কিন্তু সর্বদা ঘরময় টোটো করে ঘুরে বেড়ানো মেয়েটি আর যার পর নাই নিস্তেজ নিষ্প্রভ, ঠিক যেন এক নিথর লাশ। অজানা আতঙ্ক মিশ্রিত শঙ্কায় দেহ ক্রমশই বলহীন অনুভব করছে। জড়তা ইতস্ততে হাত পা গুটিয়ে আসছে। তবু অন্তরাত্মা পাগলা ঘোড়ার ন্যায় ছটফট করছে। এই মুহূর্তে মানুষটির সব কষ্ট দূর করতে হবে। এত রক্ত কেন? মানুষটার কি খুব কষ্ট হচ্ছে? নিঃশ্বাসের সাথে আর্তনাদ মিশে যাচ্ছে। মানুষটাকে এভাবে সে কখনো দেখেনি, দেখতেও চায় না। এরোজের হাত পা থরথরিয়ে কাঁপছে, গলাটা শুকিয়ে আসছে। টলমলে চোখে পুনরায় তাকায় নিজের রক্তে রঞ্জিত হাতটার দিকে। শরীরের এক একটা কোষ জমে আসছে অজানা ভয়ে। বারন্ত হাতটি বারবার থমকে যাচ্ছে। নির্জনা বেগম অদ্ভুত নয়নে তাকায় অস্বাভাবিক আচরণে লিপ্ত ছোট ছেলের দিকে। সতর্ক চাহনি ফেলে শুধায়, এরোজ, এমন করছো কেন? এরোজের সম্বিত ফেরে। সে এলোমেলো চঞ্চল দৃষ্টিতে তাকায় সকলের দিকে। রূপকথা বিবর্ণ মুখে বলে, ছোট ভাইজান, ভাবিপুর শরীর রক্তে ভিজে উঠেছে, ওনাকে হসপিটালে নিতে হবে। আমি? আম্মা, ওনার এত ব্লিডিং হচ্ছে কেন? তুমি তুমি এসো আমার সাথে। এরোজ তোতলাতে তোতলাতে বলে দ্রুত কম্পিত হাতে পুনরায় অচেতন দেহটিকে কোলে তুলে নেয়। তুলতে অফ হোয়াইট কালারের রক্তমাখা সোফাটি দেখে তার দেহে রক্ত টকবগিয়ে উঠতে লাগলো। বক্ষস্থলে দামামা বাজছে। মন বলছে আর একটুও যদি দেরি হয় তবে এসব শেষ হয়ে যাবে। এরোজ আর এক মুহূর্ত বিলম্ব করে না, উন্মাদের মতো ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। নির্জনা বেগম দেহে আলগা একটা শাল জড়িয়ে নিয়ে ছেলের পিছে ছুটল। যেতে যেতে রূপকথার উদ্দেশ্যে বলে, ঘরের দিকটা সব সামলে নিও। বড় বৌমা নায়েলকে নিয়ে মৃন্ময়ে আসলে বলবে আমরা শীঘ্রই চলে আসব। রূপকথা দরজার হাতল ধরে বলে, চিন্তা করবেন না আম্মা, আমি সব সামলে নেব। মুহূর্তে মনতার রক্তে একে একে ভিজে উঠল এরোজ সহ গাড়ির সিট। নির্জনা বেগম অনবরত কোলে থাকা মাথাটিতে হাত বুলাচ্ছে আর ডেকে চলেছে মৌনতাকে। বাহুতে চোখ মুছতে মুছতে উদ্ভ্রান্ত এরোজ বারবার পেছনে ফিরে দেখছে ভঙ্গুর নিস্তেজ দেহটিকে। চোখের পানি বাঁধ ভাঙা হয় যখন দেখল তার দেখা সেই মেয়েটির সাথে এই মেয়েটির কোনো মিলই নেই। এ যেন এক নরকঙ্কাল। আগে তো কখনো একটু পূর্ণ চোখে খুঁটে খুঁটে দেখা সাহস হয়নি, আর আজ যখন দেখলো তখন এমন বিপর্যস্ত এই অবস্থা কেন? এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাতে লাগাতার কাউকে ফোন করে যাচ্ছে এরোজ, কিন্তু কেউ রিসিভ করছে না। এরোজ রাগে হিসিয়ে উঠল, শালার একটাও এখন ফোন ধরছে না। প্রয়োজনের সময় সব মরে যায়। রেগে এরোজ ফোনটাকে বাড়ি মারল। কিয়ৎক্ষণ বাদ ফোনটা রিসিভ হয়। উদ্ভ্রান্ত এরোজের মুখে একটু হাসির রেখা দেখা গেল। সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহ সব রেডি করে ফেলে। পথে বসে ফোন রেখে অজস্র বারের মতো পেছনে ফিরে তাকায়। ঠোঁটের কোণে থাকা সরু রক্তের লাইনটি দেখে লালচে আখিদ্বয় থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অন্তরালে লালন করা সুপ্ত অনুভূতির অধিকারী মানুষটার এই দশায় যে ক্রমশ লুকিয়ে রাখা সত্তাটি বেরিয়ে আসছে তা টের পেল না এরোজ। সে পুনরায় আর্তনাদের সুরে বলে ওঠে, কত রক্ত আম্মা! তার কি হয়েছে? সকালেও তো ঠিক ছিল। আম্মা, মাথায় হাত বুলিয়ে দাও, ভালো করে হাত বুলিয়ে দাও। তার কষ্ট হচ্ছে অনেক। নির্জনা বেগম হতবাক হয়ে তাকিয়ে দেখছে উদ্ভ্রান্ত এরোজকে। সন্দেহ বাতিক মন তার। সে শঙ্কিত দৃষ্টিতে এক পলক তাকায় মৌনতার পানে। ছেলের এমন দশায় মস্তিষ্ক হঠাৎ প্রচুর অসংলগ্ন এক চিন্তা এঁটে বসে। সে কি ভুল কিছু ভাবছে? শুধুই কি দেবরের জায়গা থেকে এরোজের এই উদ্বিগ্নতা? তবে কেন এত অসংলগ্ন লাগছে তার কাছে এরোজের আচরণ? বহুক্ষণ চুপচাপ থাকলেও নির্জনা বেগম আর নিতে পারলেন না এরোজের এত উদারতা। এখানটাতে ইমরোজ থাকলে সে খুশি হতো, কিন্তু দুর্ভাগ্যবশত নেই। সে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের সন্তানদের চরিত্রে দাগ সে সহ্য করতে পারবে না। সে জ্বলন্ত দৃষ্টিতে তাকায় এরোজের দিকে। হুঙ্কার ছেড়ে বলল, বড় ভাইয়ের স্ত্রীর প্রতি তোমার এত যত্ন চিন্তা বড্ড ভয়ঙ্কর লাগছে এরোজ। সামনে ফেরো, আর একবার পিছু ফিরলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরোজ চমকে উঠল মায়ের কথায়। অপ্রস্তুত তার দৃষ্টি, দিক দিশেহারা, উদ্ভ্রান্ত বদন ম্লান হয়ে আসে। কথার বাণে স্বচ্ছ আবরণে যেন কলঙ্ক লেপটে গেল। মায়ের সাথে দৃষ্টি মেলানো সাহস আর হয় না, না চাইতেও দৃষ্টি সরাতে হয়। তবে কি চরিত্রহীন নামক ঘৃণ্য কলঙ্কটি তার গায়েও লেগে গেল? না না, সে চরিত্রহীন নয়। সে কখনোই এত নিকৃষ্ট হতে পারে না। এরোজ বাচ্চাদের মতো বাহুতে চোখ মুছে দৃঢ় কণ্ঠে নিচু স্বরে বলে ওঠে, আমি চরিত্রহীন নই আম্মা। নির্জনা বেগমের হাত থেমে যায়। চিন্তিত দেহটি হঠাৎ করে ম্লান হয়ে পড়ল। সে স্থির দৃষ্টিতে তাকায় সুবিশাল পুরুষটির ক্রন্দনরত মুখ পানে।
বুকের উপর পাথর চেপে চরম অস্বস্তিকর একটা প্রশ্ন করলো। আমি যদি ভুল না হই তবে মৌনতাই কি সেই মেয়ে? মায়ের কথায় এরোজ ঘন ঘন না বোধক মাথা নাড়ল, হন্তদন্ত হয়ে বলে, না আম্মা, উনি আমার রূপাঞ্চল কখনোই না। উনি তো আমার জন্য পাপ। ওনাকে ভাবনায় আনাও আমার জন্য পাপ। কিন্তু আমার রূপাঞ্চল তো আমার জন্য পাপ নয়। আমার বেঁচে থাকার কারণ, আমার সকল উদাসীনতার কারণ। এই কথা আর কখনো মুখে আনবে না, তোমারও পাপ হবে। নির্জনা বেগম দের দেহ বল ছেড়ে দেয়। বুঝতে বাকি থাকে না সে এক ছেলের সুখ নিশ্চিত করতে গিয়ে আরেক ছেলের সুখ কেড়ে নিয়েছে। মৌনতার হাতটি আঁকড়ে ধরে সে ক্লান্ত অবসন্ন দেহটি সিটে এলিয়ে দেয়। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, ফিসফিসিয়ে আওড়ায়, এ কি বিশ্রী পরিস্থিতিতে ফেললে খোদা। আমার সন্তানদের সুখ এখন তোমার হাতে, সব ঠিক করে দাও। আর ওই বিশ্রী অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা করো আমায়। দ্রুত গতিসম্পন্ন গাড়িটি সবেগে নিজের গতি স্লথ করে সিটি মেডিকেলের সামনে নিত। দেহটিকে পুনশ্চ কোলে তুলে নিতে নিতে এরোজ ব্যাকুল কণ্ঠে চেতনাহীন দেহটিকে সুখের আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, আর একটু, তারপরে এই সব কষ্ট দূর হয়ে যাবে। সে পুনরায় মৌনতাকে পাজাকোলা করে ছুটতে লাগলো। মানুষটা অনেক কষ্ট পাচ্ছে যে, এই কষ্ট যতক্ষণ হ্রাস না করতে পারবে তার শ্বাস নেওয়া দুষ্কর। দোতলায় উঠতে রক্তাক্ত দেহটি দেখে নার্সদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। একজন নার্স আটকে উঠে বললেন, অবস্থা তো এখনো আশঙ্কাজনক। এত রক্তক্ষরণ হলো কি করে? আল্লাহ জানে দেরি হয়ে গেল কিনা। দ্রুত স্ট্রেচার নিয়ে আসুন। নার্সের কথায় এরোজের মুখ পাংশুটে হয়ে গেল। স্ট্রেচার আসা মাত্রই তারা মৌনতাকে নিয়ে ওটি রুমের অভিমুখে ছুটল। ঠিক তখনই ডক্টর উমিত কুমার দ্রুত কদমে এগিয়ে এলেন, কিন্তু স্ট্রেচারে মৌনতাকে দেখে তিনি যেন বজ্রাহত হলেন। বিস্ময় আর সংশয় নিয়ে তিনি এরোজের দিকে তাকিয়ে শুধালেন। ইমরোজ, বউনে এখন খুলনায়। এরোজ দিগ্ভ্রান্তের মতো তাকালো। ডাক্তার উমিত তাদের পূর্ব পরিচিত। সে রুদ্ধ কণ্ঠে শুধালো, কি বলছেন ডক্টর? তার কি কোথাও যাওয়ার কথা ছিল? ডাক্তার মৌনতাকে পরীক্ষা করতে করতে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ইমরোজ তো আমাকে জানিয়েছিলেন এবং মৌনতাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবে। আপাতত কদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাখার কথা ছিল। ভয়, আতঙ্ক আর তীব্র কৌতূহলে এরোজের কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। প্রশ্ন করার অবকাশটুকু মিলল না। ডক্টর উমিত হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ইমার্জেন্সিকে দ্রুত আইসিইউতে নিন। এরোজের কণ্ঠ দিয়ে শুধু অস্ফুট স্বরে বের হলো। আইসিইউ? সে বিমূঢ় হয়ে আবারও শুধালো, আইসিইউ কেন ডক্টর? তার হয়েছেটা কি? আর ইমরোজিবা তাকে বিদেশে নিয়ে যাবে কেন? এরোজের একের পর এক প্রশ্ন শুনে ডক্টর উমিত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন। দাঁতে দাঁত চেপে বললেন, তোমাদের আচরণে আমি স্তম্ভিত ইমরোজ। এমন ভান করছো যেন কিছুই জানো না। মৌনতার লিউকোমিয়া পজিটিভ। আমি ইমরোজকে তখনই সতর্ক করেছিলাম যে যে কোনো মুহূর্তে ওর প্ল্যাটিলেট বিপদসীমার নিচে নেমে যেতে পারে। আর তোমরা এখনো কি কেন করছো? হাউ রিডিকুলাস। কথাগুলো বলে ডাক্তার দ্রুত আইসিইউ এর দিকে চলে গেলেন। এরোজ স্থবির দাঁড়িয়ে রইল। মাটির তলার জমিন যেন একটু একটু করে সরে যাচ্ছে। কর্ণকুহরে লিউকোমিয়া নামক মরণব্যাধির শব্দটি সীসার মতো বিচ্ছে। হৃৎপিণ্ডে যেন কেউ সজোরে হাতুড়ির আঘাত হানল। সর্বহারা প্রতীকের ন্যায় তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসতে চাইল। নির্জনা বেগম অবিশ্বাসের দৃষ্টিতে এরোজের বাহু আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠলেন, এরোজ, ডাক্তার কি বলল? লিউকোমিয়া? মৌনতা ব্লাড ক্যান্সার আক্রান্ত? ইমরোজ এটা জানতো, কিন্তু আমাদের কাউকে তো কিছু বলেনি। মুহূর্তের মধ্যে এক বিভৎস ষড়যন্ত্রের ছক এরোজের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। নিজের আপন ভাইয়ের এমন অকল্পনীয় ভয়ঙ্কর বর্বরতায় তার গা শিউরে উঠল। মস্তিষ্কের সব চিন্তা যেন এক নিমিষে স্থবির হয়ে গেল। মিনিটের ব্যবধানে ডাক্তারদের আনাগোনা বেড়ে গেল। লিফট থেকে তপবন আর রোজ দ্রুতপদে বেরিয়ে আসতে দেখলো মা আর ভাইয়ের পাংশুটে মুখ। তপবন বিচলিত কণ্ঠে শুধালো, এরোজ, কি হয়েছে? মৌনতা কোথায়? হঠাৎ কি হলো ওর? ডাক্তার কি বললেন? ভাইয়ের প্রশ্নে এক কোনায় পাথরের মতো বসে থাকা এরোজ কোনো হেলদোল হলো না। সে তখন এক জীবন্ত জড় পদার্থ। ও রোজ মায়ের সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো আঁকড়ে ধরে শুধায়, মনুবইয়ের কি হয়েছে আম্মা? মেয়ের প্রশ্নে পাথরের ন্যায় অনুভূতিহীন বসে নতমস্তকে বসে থাকা নির্জনা বেগম মাথা তুলে তাকালেন। পরক্ষণে তার বাঁধ ভাঙা কান্না বেরিয়ে এলো। তপবন দ্রুত মাকে বুকে টেনে নিল। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে শুধালো, আম্মা কাঁদছেন কেন? কি হয়েছে মনুতার? সকালে তো সুস্থ ছিল। ডাক্তার কি বললো? নির্জনা বেগম জবাব দেন না। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। তপবনকে জড়িয়ে ধরে তপবন অবুঝের ন্যায় পুনরায় শুধায়, আমা কিছু তো বলবে?
মৌনতা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না প্লিজ। নির্জানা বেগম মাথা নেড়ে আর্তনাদ করে উঠলেন। কিচ্ছু ঠিক হবে না তপবন, সব শেষ হয়ে গিয়েছে। ইমরোজ এমনটা কি করে করতে পারলো তপবন? তপবন তখনও অন্ধকারে রয়ে গেছে। সে জানে না তার আদরে বেড়ে ওঠা ভাইটি আজ শুধু চরিত্রহীন নয়, বরং এক নরপশুতে পরিণত হয়েছে, যে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে একটি প্রাণকে। সে ধীর কণ্ঠে শুধালো, মা একটু পরিষ্কার করে বলো, ইমরোজকে তো রাশেদ খুঁজছে, কিন্তু কোনো হদিশ পাচ্ছি না ওর। পাবেও না। ভাইয়ের ভরাট কণ্ঠে তপবন এরোজের দিকে তাকায়, কপাল কুঁচকে শুধায়। কেন? রাগে এরোজের হাতের প্রতিটা শিরা ফুলে উঠেছে। তার চোখ দুটো তখন আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত, লাভা ছড়াছড়ি। মস্তিষ্কে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, শুধু যে কোনো মূল্যে তার ইমরোজকে চায়। লালচে টলটলে অগ্নিদৃষ্টি তুলে তাকায় এরোজ। অত্যাধিক পরিমাণে শান্ত কণ্ঠে বলে, ও বেশ ভালো করে জানে ও যদি আমার সামনে পড়ে তবে আমি ওকে জানে মেরে ফেলবো। তাই তপবন থমকে উঠল। এই মুহূর্তে সব আজেবাজে কেন বলছিস? আম্মা, আপনি কেন কাঁদছেন? বলবেন কি? তার ছেলে একটা খুনি ভাইজান, সে কাঁদবে না তো কে কাঁদবে? তার মতো হতভাগা মা কে আছে যে কিনা নিজের জানোয়ার ছেলেকে ভালো বানাতে গিয়ে একটা অবলা নারীকে বলে দিয়েছে? একটা ছোট্ট শিশুকে পৃথিবীর সবচেয়ে জানোয়ার বাবার সাথে পরিচিত হতে হচ্ছে, যে বাবা কিনা পরকীয়ার প্রেমকে সফল করার জন্য তার মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তপবনের হাতের বাঁধন শিথিল হয়ে এলো। সে স্তম্ভিত কণ্ঠে শুধায়, কি বলছিস রোজ? মতিব্রত হয়েছে তোর? ইমরোজ মৌনতাকে খুন করতে চেয়েছে মানে? দেখ রোজ, আমি তোকে বারবার সাবধান করছি, ওদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোর আবেগ কোনোভাবে যেন প্রকাশ না পায়। সবসময় আমি তোকে সাপোর্ট করবো না রোজ, অন্তত এই বিষয়ে কখনো না। তপবন কঠোর গলায় বলে, এরোজ পারে না নিজেকে সামলাতে। জনমানবপূর্ণ হাসপাতালের গুমোট পরিবেশ আর নিয়ম নীতির তোয়াক্কা না করে সে সজোরে গর্জে উঠল। চাই না কারো সাপোর্ট। ব্লাড ক্যান্সারে আক্রান্ত মৌনতা, আর তোমার গুণধর ভাই সেটা চেনেও লুকিয়ে দিয়েছে। নিজের বাচ্চার মাকে মারতে চেয়েছে ওই পিশাচ। কেন জানো? ওই সৃজার জন্য। পৃথিবী কি খুব ছোট, নাকি জীবন সংকীর্ণ? কেন ঘুরে ফিরে এই জঘন্য সব দুঃখগুলো তাদেরকেই আঁকড়ে ধরে? রক্তের সম্পর্কের মানুষগুলোর এমন ভোলবদল এত বিভৎস হয় কেন? ইমরোজ, সেই ছোট্ট ইমরোজ যে কিনা ভাইয়ের গেঞ্জি ধরে পিছু পিছু ঘুরত, আজ সেই ইমরোজ কিনা নিজের স্ত্রীকে মারার মতো ঘৃণ্য পরিকল্পনায় লিপ্ত ছিল। এতটা অধঃপতন মানতে পারছে না তপবন। সে জানে চরিত্রহীন ব্যক্তি পশুর সমান, তাই বলে এতটা নরপশু যে নিজের সন্তানের মাকেও খুন করতে দুইবার ভাববে না। ভেবেছিল এই ছায়ার কোনোদিনও নিজের উপর পড়তে দেবে না। এই জন্যই তো যেদিন থেকে জানতে পারে তার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষটি তারই মেজ ভাইয়ের স্ত্রী, সেদিন থেকে এরোজকে সে চোখে চোখে রাখে, আবেগকে সামলাতে সহায়তা করে, অনৈতিক সব চাওয়া পাওয়া পূরণ করেছে, এমনকি হুমকি দিয়ে দেশের বাইরেও পাঠিয়েছে। তবু সেই আবেগের কারণ প্রকাশ পেতে দেয়নি। কিন্তু কি হলো? পারল কি? যার সুখের জন্য সে এত কিছু করেছে সেই ভাই নিজেই তার সুখকে তিলে তিলে মেরেছে। রোজ চমকায় দুই ভাইয়ের কথোপকথনে। অবিশ্বাস্য দৃষ্টি তার কর্ণকুহরে ভেসে বেড়ায় তার মৌন বউয়ের ক্যান্সার, আর তার ভাই তার মৌন বউকে মারতে চেয়েছে। ঘৃণা ভয়ে গা কাটা দিয়ে উঠল রোজের। সে চোখ তুলে তাকায় ছোট ভাইজানের দিকে। বড় ভাইজান কেন বলল ছোট ভাইজানকে তার আবেগ সামলাতে? কিসের এই আবেগ? কার জন্য এই গোপন দহন? তবে কি মৌনতা ভাবি এরোজের সেই না বলা দীর্ঘশ্বাস? প্রশ্নগুলো দানা বাঁধার আগেই আইসিইউ থেকে সিটি মেডিকেলের ওনার সহ 3 জন ডাক্তার বেরিয়ে এলেন। এরোজ হিতাহিত জ্ঞান শূন্য ডক্টর উমিতের সামনে গিয়ে দাঁড়ালো। উদ্ভ্রান্তের ন্যায় শুধালো, ডক্টর, মৌনভাবে কেমন আছে? ঠিক আছে না? ডক্টর উমিত নিরুত্তর দ্রুত কদমে তাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তপবন, এরোজ, তোমরা আমার সাথে আসো। কক্ষের গুমোট আবহাওয়া আরো ভারী হয়ে উঠল এক নারীর ওপর চলা বর্বর রচিত নির্যাতনের উপাখ্যান শুনে। সবসময় কি ইমরোজের মতো মানুষগুলো তাদের কৃতকর্মের শাস্তি পায় না? কি অজানায় রয়ে যায়? পৃথিবীতে যে এমন ইমরোজ অজস্র রয়েছে এমন মৌনতা, কিন্তু আগলে নেওয়ার মতো, ভালোবাসার মতো এরোজরা থাকে না। এগুলো গল্পেই সুন্দর। ডাক্তারের পরবর্তী কথায় তপবনের পায়ের তলার মাটি সরে গেল। ডাক্তার উমিত সরাসরি বললেন, তপবন, এটা এখন একটা পুলিশ কেস। তোমার ভাই তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। আমরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে চিকিৎসা শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফলাফল আমাদের অনুকূলে নয়। আমরা ধারণা করেছি মৌনতার এডিকিউমাইক্রোলয়েড নিউক্লোমিয়া আক্রান্ত। এক্ষেত্রে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ রোখা প্রায় অসম্ভব হয়ে যায়। আর এটা অনেক ক্ষেত্রেই প্রকাশ পাওয়ার আগেই
অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে রোগী মারা যায়। সেখানে আমি 1 সপ্তাহে অনেক আগেই ইমরোজকে জানিয়েছিলাম ইমিডিয়েটলি যদি মৌনতার উন্নত চিকিৎসা করানো হয়, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়, তবে মৌনতার সুস্থ হওয়ার চান্স আছে। নিউক্লোমিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ধারণ হল অ্যাকিউট মাইক্রোলয়েড নিউক্লোমিয়া। এটা জানা সত্ত্বেও এই ধরনের নৃশংসতা আচরণ করেছে তার স্ত্রীর সঙ্গে। তপবন বিবর্ণ মুখে অস্ফুট স্বরে বলল, কিন্তু ডাক্তার ও তো সকাল পর্যন্ত স্বাভাবিক ছিল, সবসময় শুধু বলতো ওর ডান পায়ে ব্যথা। আমরা ধারণা করেছি মৌমিতার ডান পায়ের বোন ম্যারো থেকেই ক্যান্সারের উৎপত্তি হয়। তবে তার চেয়ে ভয়াবহতা হলো তোমাদের অগোচরে তার উপর চলা পৈশাচিক শারীরিক নির্যাতন। ওর ভেঙে পড়া শরীরের নিয়মিত পাশবিক বল প্রয়োগ করা হয়েছে। রেগুলার দৈহিক সম্পর্কের কারণে অতিরিক্ত ব্লিডিং হয়, যার কারণে মৌনতার শরীর আরও দ্রুত ভেঙে গিয়েছে। আর আজকেও সার্ভিস পয়েন্ট থেকে মাত্রা অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে আমরা ব্যর্থ। তবে আমি অবাক হচ্ছি মৌনতার দৈহিক ক্ষমতা আর মানসিক শক্তি দেখে। ও এমনভাবে নিজেকে ট্রিট করেছে যেন ও সুস্থ সবল মানুষ, যার কারণে ওকে অসুস্থতা তেমন গ্রাস করতে পারেনি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে এখনই ইমিডিয়েটলি ঢাকা শিফট করতে হবে। আমরা আপাতত প্ল্যাটিলেট আর এএফসির দিয়ে ব্লিডিং কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, কিন্তু এর ব্যতীতে আমাদের হাতে কোনো কিছুই করার নেই। ও যদি একবার সার্ভাইভ করে যায় তবে তো আলহামদুলিল্লাহ। দ্রুত চিকিৎসা সেবা দিলে হয়তো বেশ কয়েক বছর বাঁচার সম্ভাবনা রয়েছে। আর যদি ডক্টর অমিত শেষ করতে পারে না। অশ্রুসিক্ত নয়নে এরোজ উন্মাদের মতো বলে ওঠে, যদি যদি কেন বলছেন? মৌনতা অবশ্যই সার্ভাইভ করবে, তাকে সার্ভাইভ করতেই হবে। তার জন্য নাইল অপেক্ষা করছে। সে জানে তো নাইল তাকে ছাড়া থাকতে পারে না। সে সার্ভাইভ করবেই। আমরা তার চিকিৎসা করাবো, সবচেয়ে বেস্ট চিকিৎসা করাবো। আমার এরোজের কণ্ঠ নালী লাগাম টানে। শুকনো ঢোক গিলে পুনরায় বলে, নাইলের মাম্মাকে সুস্থ হতে হবে। নাইলের জন্য হলেও সুস্থ হতে হবে। সে বাঁচবে, দীর্ঘদিন বাঁচবে। বলতে বলতে তপবনের পোশাকের আস্তিন মুচড়ে ধরল এরোজ। দেহ সহ চোখে মুখে উপচে পড়া উত্তেজনা, চোখ বেয়ে অনর্গল গড়িয়ে পড়ছে কিছু অব্যক্ত যন্ত্রণারা। সে ভাইকে তাড়া দিয়ে বলে, ভাইজান চলো, তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। দেরি হয়ে যাচ্ছে ভাইজান। তপবন লালচে আখিদ্বয় তুলে তাকায় ভাইয়ের পানে। ছোট বাচ্চাদের মতো ছটফট করছে। সে লঘুস্বরে বলে, শান্ত হয় রোজ। এরোজ উত্তেজনা সামলাতে না পেরে ঝরঝরিয়ে কেঁদে উঠল। ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে বলল, শান্ত শান্ত হব আমি? তুমি এখনো আমায় শান্ত হতে বলছো? ওই কুত্তার বাচ্চা দিনের পর দিন একটা মানুষের সাথে জানোয়ারের মতো আচরণ করে গিয়েছে, আর আমি এখনো শান্ত হয়ে বসবো? তাকে আমি সুস্থ সবল দেখতে চাই ভাইজান, নয়তো আমি ইমরোজের লাশ ফেলবো নিজের হাতে। ও আমার ভাই বলে আমি ছেড়ে দিব না ওকে। ডক্টর অমিত বিরক্তিকর নিঃশ্বাস ফেললেন এরোজের উন্মাদনায়। এই চিন্তা তার কাছে হাস্যকর, মিথ্যা লাগছে। লাগবেই বা না কেন? একই রক্তের এক ভাই এত জঘন্য নৃশংসতা করেছে, আরেক ভাই সেটা দেখে তরপাচ্ছে। সে তার দিক থেকে দৃষ্টি সরিয়ে ক্ষোভ নিয়ে বলে, সাইলেন্স। তোমাদের মতো এত স্বনামধন্য শিক্ষিত একটা পরিবার থেকে এমন কিছু ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তপবন, ইমরোজ যেটা করেছে সেটা অপরাধ। আমি আশা রাখবো মেয়েটাকে ন্যায় বিচার দেওয়ার জন্য। তপবনের কণ্ঠ বের হয় না। সে বহু কষ্টে মাথা নাড়ল। শুধু ডক্টর অমিত তাড়া দিয়ে বলল, আমি যোগাযোগ করেছি ঢাকার বিশিষ্ট কয়েকজন অ্যানকোলজিস্টের সাথে। তুমি এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে পারো। হসপিটাল কর্তৃপক্ষ তোমাকে সাহায্য করবে। এতে করে দূরত্ব চিকিৎসার আওতায় আনা যাবে। তপবন মাথা নেড়ে সায় জানিয়ে দ্রুত বেরিয়ে যায় কক্ষ থেকে। ভাইকে দেখতে রোজ অশ্রুসিক্ত নয়নে শুধায়, ভাইজান, ভাইজান, মনুবু ঠিক আছে? ওর জ্ঞান ফিরেছে? তপবন ম্লান চোখে বোনের পানে তাকায়, মাথায় হাত রেখে বলে, মনতা সুস্থ হয়ে যাবে। এখন ভাইজানদের সাথে চলো, ওখানে একজন মেয়ে মানুষের প্রয়োজন হবে। হাসপাতালে কিছুক্ষণের মাঝে তকদির শিকদার সহ তার নিকট আত্মীয় মৌনতার পরিবারে ভরে গেল। মেয়ের সাথে ঘটে যাওয়া একের পর এক নৃশংসতার কথা শুনে মৌনতার মা জ্ঞান হারায়। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো কেউ মেয়েটার উপর অভিযোগ তুলতে পারেনি। এমনভাবে বড় করেছে। স্বামী সংসার মাথায় করে বাঁচতে হয়, এটাই মেয়েদের সৌন্দর্য হয়। এই বলে বলে বড় করা মেয়েটির কপালে এমন নির্মম দুর্ভোগ
কোনো মা সহ্য করতে পারবে না। নির্জনা বেগম পাথরের মতো বসে রইলেন। মৌনতার অসুস্থ বাবার কাছ থেকে এই বিভৎস সত্যি লুকানো সম্ভব হলো না। বাতাসের আগে রটে গেল স্বামী সংসার আঁকড়ে বাস্তু এক নারীর উপর চলা পাশবিকতার গল্প। ছেলের নৃশংসতায় তকদির শিকদার বাঁকা রেয়ে ফেললেন। এটা তার সন্তান, সেই ছোট্ট ইমরোজ যাকে কোলে পিঠে চড়িয়ে ভালো মন্দের ফারাক শিখিয়েছে, যে নিজের জীবন দিয়ে চরম ভুক্তভোগী। সে কি করে পারল ফুলের মতো মেয়েটার সাথে পশুর মতো আচরণ করতে? সে আর এদিক ওদিক তাকায় না, সোজা পুলিশ স্টেশনে ফোন দেয় যে কোনো মূল্যে ইমরোজকে খুঁজে আনতে। 30 মিনিটের মাঝে এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। রোজ তপবনার রোজ মৌনতার সাথে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাকি পরিবারের সকলে গাড়িতে রওনা হয়। নিস্তেজ বদনে রোজ একদৃষ্টিতে তাকিয়ে থাকে সাদা চাদরে আবৃত সেই নিথর দেহটির দিকে। শুধু মুখটি দেখা যাচ্ছে। এই মুখটিতে যদি সাদা কাপড় উঠে যায় তার চোখের সামনে, তবে তার আত্মাও অতৃপ্ততার যন্ত্রণায় চিরকাল তড়পাবে। ওই মুখের উপর যবনিকা তাকে এত শাস্তি দিতেই পারে না। তার থেকে ছিনিয়ে নিয়েছে, সে মেনে নিয়েছে, কিন্তু তার চোখের সামনে থেকে চিরতরে এই রূহটাকে ছিনিয়ে নিতে সে পারে না। জানালার ওপাশে মেঘেদের আনাগোনা শূন্যতায় দৃষ্টি রেখে রোজ হঠাৎ অস্ফুট স্বরে ফিসফিসিয়ে বলে উঠল, হয়তো আমি আপনার অপ্রিয় এক বান্দা, আমার প্রার্থনা হয়তো শুনতে চান না, কিন্তু এই মানুষটা আর সে জড়িত ওই ছোট্ট প্রাণটির জন্য হলেও এবারের মতো ফিরিয়ে দিন। নাইলকে গিয়ে কি জবাব দিব? তার মাম্মাকে সুস্থ সবল না নিতে পারলে যে ওই পিশাচ জিতে যাবে, শত শত মৌনতা হেরে যাবে। মানুষ যখন কোনো পাপে লিপ্ত হয় তখন তার মস্তিষ্ক সেই অপরাধকে সঠিক এবং অনিবার্য প্রমাণ করার জন্য নিজস্ব এক ভ্রান্ত প্রদর্শন তৈরি করে। অবচেতন মন তখন কেবল নিজেকে সান্ত্বনা দেওয়ার নিরন্তর প্রয়াস চালায়, সে যা করেছে ঠিক করেছে। মানুষের মস্তিষ্ক যখনই আত্মকেন্দ্রিক হয়ে পড়ে তখনই পুরো দুনিয়া তার কাছে ভুল মনে হয় আর নিজেকে একমাত্র সঠিক বিচারক মনে হয়। আর এই আত্মকেন্দ্রিক চিন্তার দ্বারা নেয়া অধিকাংশ সিদ্ধান্তই হয় ধ্বংসাত্মক। ইমরোজের মস্তিষ্ক তখন ব্যস্ত ছিল নিজের কাজটাকে সঠিক এবং ন্যায্য প্রমাণ করতে। সৃজাকে নিজের করে রাখার আকাঙ্ক্ষা তাকে এতটাই অন্ধের মতো গ্রাস করে যে ন্যায় অন্যায় পাশবিকতা সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলে। আর সেই কারণেই সেই পাশবিক ভুল করে বসে, যার পরিণতি সে ভাবেনি। সত্য কখনো লুকিয়ে থাকে না, আজ হোক কাল হোক তা প্রকাশ্যে আসবে। সে যতটা সহজ মনে করেছিল কাজটা ততটা সহজ নয়। মাস্কের আড়ালে থাকা দুটি ভয়ার্ত মুখ একে অপরের দিকে আশ্বস্তের চাহনি নিক্ষেপ করে। কিকার্ড দিয়ে হোটেলে তালা খুলে ইমরোজ আর সৃজা দ্রুত ঢুকে পড়ে। ঢুকেই ইমরোজ হাতের ট্রলিটা ছুঁড়ে মারল মেঝেতে, মাথার চুল আঁকড়ে ধরে বসে পড়ে সোফায়। ঘরমাক্ত বদন তার উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, সব শেষ সিজা। মৌনতা অসুস্থ হয়ে পড়েছে, তা আমি দেখেছি। ওকে সিটি মেডিকেলে নেওয়া হয়েছে। ডক্টর অমিত যদি সব বলে দেয়। উফ শিট, আমার আগেই ওই অমিতের সাথে ডিল করা উচিত ছিল। সব শেষ। এতক্ষণে নিশ্চিত সবাই জেনে গেছে। ভাইজান, আব্বু, এরোস, তারা কেউ আমায় ছেড়ে কথা বলবে না। অন্যায়ের সামনে তারা ছেলে ভাই কাউকে পরোয়া করবে না। সৃজা বিরক্তি নিয়ে তাকায় ইমরোজের দিকে, রাগ ঝেড়ে বলে, তো এই বুদ্ধি কার ছিল, তোমার না আমার? এখন বোঝো, ইমরোজ আমার ওপর যেন একটা আঁচড় কেউ দিতে না পারে। এটা সম্পূর্ণ তোমার দোষে হয়েছে। রোগের কথা লুকানোর বুদ্ধি তোমার ছিল। কি হতো সবাইকে বলে দিলে? মরেই তো যাবে। তুমি এই বলে ছেড়ে দিতে ওকে? শাট আপ সৃজা। সব দিকেই আমার ক্ষতি ছিল। মৌনতা আমার ঘরের সবার কাছে কি তা তুমি জানো না। হে আল্লাহ, রেহাই দাও এই ঝামেলা থেকে। ইমরোজ বসা থেকে উঠে দাঁড়ায়, পায়চারি করতে করতে বলল। সৃজা নরম কণ্ঠে বলল, তুমি বেশি চিন্তা করছো ইমরোজ। আমার মনে হয় না সব এখনো হাতের বাইরে গিয়েছে। তারা কেউ তো আর আমার কথা জানে না। তবে কেন তুমি এই কাজ মৌনতার সাথে করবে? তুমি পুরোপুরি অস্বীকার করবে এই কথাটা। আমার মনে হয় তোমার লুকানোতে সকলের সন্দেহ আরো বাড়বে তোমার প্রতি। তোমার উচিত এই মুহূর্তে মৌনতার পাশে থাকা। তুমি কি সত্যি বলছো? আমার কি যাওয়া উচিত? ইমরোজ ভয়ার্ত কণ্ঠে বলল। সৃজা মাথা নেড়ে বলে। ইমরোজ গভীর ভাবনায় পড়ে। অবশ্যই যাওয়া উচিত। তার কেন যেন মনে হয় মৌনতা তার উপর সন্দেহ করত। মৌনতা কি আদৌ জানে কিছু?
বিকাল 5টা তখন। হাসপাতালের করিডোরে সিটে এরোজ, তপবন আর রোজ নীরব নিস্তেজ ম্লান বদলে ঝিমিয়ে বসে আছে। প্রত্যেকের চোখ মুখ শুকনো, ক্ষুধার্ত, আতঙ্ক জর্জরিত। তপবনের পকেটে অনবরত ফোন ভাইব্রেট করছে। অনিচ্ছাকৃত অলসতে তপবন ফোনটি বের করে। স্ক্রিনে তানশানের মুখটা ভেসে আছে। তপবন রিসিভ করে না, সেভাবেই রেখে দেয়। কি জবাব দেবে? তার মেজমা এখন কেমন আছে? হঠাৎ পাশের গলি থেকে আসা মৃদু কোলাহলে তপবন চোখ তুলে তাকালো, কিন্তু পরবর্তী মুহূর্তটির জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। তাদের অন্তহীন প্রতীক্ষাকে স্তব্ধ করে দিয়ে একজন নার্স দ্রুত পদে এগিয়ে এলেন। পেশাগত কাঠিন্যের সাথে অনুভূতিহীন কণ্ঠে বললেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যে রোগীকে আইসিইউতে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন। ডাক্তার তার পরিবারের লোকদেরকে ডেকেছেন, আপনারা দ্রুত যান। রোজ অবিশ্বাস্য নয়নে তাকে চিৎকার করে উঠল ভাইজান বলে। তপবনের হাত শিথিল হয়ে যায়। ফোনটা সশব্দে টাইলসের মেঝেতে আছড়ে পড়ল। তাদের মনে হলো তারা এক বিশাল ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, যেখানে চারিপাশটা মহাকর্ষীয় টানে নিথর আর অনুভূতিহীন। ক্ষণকাল বাদে তাদের সেই জড়বস্তুর ন্যায় থমকানো পরিবেশটাকে চুরমার করে দিল কারোর হু হু করে কান্নার শব্দ। নত মস্তকে বেঞ্চিতে বসে থাকা সুঠামদেহী পুরুষটি হু হু করে কাঁদতে কাঁদতে একটা সময় চোখ মুখে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তপবনের কর্ণদয়ে তখনও বাড়ি খাচ্ছে। সদর দরজা খুলতে ভেসে ওঠা হাসি মুখটা থেকে নিঃসৃত মিষ্টি কণ্ঠ। ভাইজান, আমাদের জন্য আনারস মাখা এনেছেন, ঝালমুড়ি এনেছেন। চোখের কার্নিশ বেয়ে নোনা জলগুলো নীরবে অনুভূতিহীন গড়িয়ে পড়তে লাগলো। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে মেয়েটি যে যুদ্ধ লড়াই পূর্বেই হেরে গেল। আসলে কি তাই? মেয়েটা যুদ্ধ লড়াইয়ের পূর্বে হেরে গিয়েছে, নাকি বিগত 1.5 বছর যাবৎ করা শারীরিক ও মানসিক যুদ্ধের সাথে লড়তে লড়তে হেরেছে? অন্তঃস্থলের এই সুপ্ত অনুভূতিগুলো যেদিন নিজের ভাইয়ের স্ত্রীর রূপে প্রকাশ পায়, সেদিনই রোজ মাটি চাপা দিয়ে দিয়েছিল সেই অনুভূতিগুলোকে। এদিকে দ্বিতীয়বার ফিরে তাকানোর সাহস আর ইচ্ছে কখনো হয়নি, কিন্তু মন যে সবকিছুর ঊর্ধ্বে। যতদিন যায় সেই অনুভূতির তীব্রতায় রোজ বদ্ধ উন্মাদে পরিণত হয়। পেরে ওঠে না মনের সাথে। ভোলার প্রয়াসে কত শত মাদক দ্রব্যের সান্নিধ্যে গেল, সেগুলো ফিকে পড়ে তার অনুভূতির তীব্রতার কাছে। সেই তীব্রতা থেকে পালাতে পালাতে একটা সময় দেশ ছাড়ে, কিন্তু তবুও কি ভুলতে পেরেছে একাকী জীবনে গড়ে ওঠে একটা নিজস্ব পৃথিবী, যেই পৃথিবীতে কারো দেওয়া ঠুনকো কিছু অনুভূতি হয় তার বেঁচে থাকার কারণ। অথচ যেই সুখকে হারিয়ে ফেলার আফসোসে একটা মানুষ মৃতপ্রায় সেই সুখটুকুকে কেউ তিলে তিলে দুমড়ে মুচড়ে মেরে ফেলতে চেয়েছে। চেয়ারে বসা 3 ভাই বোনের সামনে থেকে যখন একটা পরিবার চিৎকার করে কাঁদতে কাঁদতে আইসিইউর দিকে গেল, তখন মাথা নুয়ে কাঁদতে থাকা এরোজ আরো দ্বিগুণ বেগে হাউমাউ করে কাঁদতে লাগলো। সব শেষ হয়ে যায়নি। তপবন 2 হাতে চোখ মুখ আঁকড়ে ধরে নুয়ে পড়ে। চোখের কার্নিশ বেয়ে আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেঙে পড়া অন্তঃস্থল উজ্জীবিত হতে লাগলো একটু একটু করে। এরোজ উঠে দাঁড়ায়, টলমল পায়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। তার গতি স্লথ হয় ঠিক সেই জায়গাটায় এসে যেখানে ভাগ্য পরিবর্তন করার অলৌকিক ক্ষমতা রয়েছে। এরোজ ধপ করে বসে পড়ে মসজিদের মেঝেতে। চুল বেয়ে গড়িয়ে পড়ছে অজুর পানি। পরনে ঢিলে ঢালা সাদা শার্টটা ঘেমে জুবুথুবু হয়ে লেপ্টে আছে দেহের সাথে। চোখে মুখে অজস্র প্রত্যাশা। আসরের নামাজ পড়ে নতশির 2 হাত তুলতেই টুপটাপ করে নোনা জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। এরোজ লালচে ঝাপসা নেত্রে চেয়ে বলল, বিগত 6 বছরে আমি কখনো আপনার কাছে আসিনি। আমি পাপী, আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা। কিন্তু ওই মানুষটা যে বিনা অপরাধে মৃত্যুর সাথে লড়ছে, সে তো নিষ্পাপ। আমার নাল নিষ্পাপ। তাদের জন্য হলেও আমার প্রার্থনাটুকু একটু শুনুন। আমি জানি একটা মানুষ অপরাধ করতে করতে জিতে যাবে, আর একটা মানুষ কষ্ট সহ্য করতে করতে মরে যাবে। এই অন্যায় বিচার আপনার নয়। আপনি তো ন্যায় বিচারকারী। এবারের মতো তাকে সুস্থ করে দিন, নয়তো পেশাচেরা জিতে যাবে। তাকে আর একবার লড়ার সুযোগ দিন। সৃষ্টিকর্তা কখনোই তার বান্দার প্রত্যাবর্তনকে ফিরিয়ে দেন না। এরোজকেও খালি হাতে ফেরায় না। মৌনতাকে আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ আগে আরেকজন রোগী অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে আইসিইউতে নেওয়া হয় এবং সেই মৃত্যুবরণ করে। এ যাত্রায় জিতে যায় ন্যায়। কিন্তু কতবার বড় যুদ্ধ যে সামনে। সন্ধ্যা 9টা। এবার কেয়ার হাসপাতালের আইসিইউ এর শূন্য করিডোরটিতে হঠাৎ করে আন্দোলিত হলো নার্সের ব্যস্ত কণ্ঠ। পেশেন্ট নাম্বার 402, মৌনতা শিকদার। তার পরিবারের লোক আছে কে? তাড়াতাড়ি আসুন। আইসিইউ এর সামনে বেশি মানুষ থাকার অনুমতি না থাকায় কেবল তপবন আর এরোজ সেখানে অপেক্ষা করছিল। তারা ছুটে যায় নার্সের কাছে। নার্স একটা স্লিপ এগিয়ে দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, রোগীর প্লেটলেট কাউন্ট 11,000-এ নেমে এসেছে। যে কোনো সময় ব্রেন হ্যামারেজ হওয়ার ঝুঁকি আছে। আগামী 2 ঘন্টার মধ্যে অন্তত 3 জন রক্তদাতার ব্যবস্থা করুন। ব্লাড ব্যাংকে আমাদের স্টকে যতটুকু ছিল সব ব্যবহার করা হয়ে গেছে। এখন আপনারাই জরুরি ভিত্তিতে জোগাড় করতে হবে। এরোজ স্লিপটা খুঁটিয়ে দেখে বলল, এবি পজিটিভ ব্লাড গ্রুপ।
ও ইউনিভার্সাল রেসিপিয়েন্ট সব গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে, তাই না? আমরা কি অন্য গ্রুপের রক্ত দিতে পারি? নার্স বললেন, জরুরি অবস্থায় অন্য গ্রুপ ভাবা যায়, কিন্তু প্লেটলেটের ক্ষেত্রে সেম গ্রুপই হওয়া সবচেয়ে নিরাপদ। আর দাতার রক্তে কোনো সংক্রমণ বা অ্যালার্জি থাকলে সেটা গ্রহণ করা সম্ভব হবে না। নার্সের কথা এরোজ এবার ভাইয়ের দিকে তাকায়। ভাইজান, তোমার ব্লাড গ্রুপ তো এবি পজিটিভ। তপবন দ্রুত মাথা নেড়ে সায় দিয়ে বলল। হ্যাঁ, আমার গরু মিলে যাচ্ছে, আমি এখনই রক্ত দিচ্ছি। নার্স সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, আসুন। আপনার রক্তে কোনো অ্যালার্জি বা অন্য সমস্যা আছে কিনা সেটা আগে পরীক্ষা করে নিতে হবে, কিন্তু এরপরেও আরো প্লেটলেট লাগবে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। জি, আমি ব্যবস্থা করছি। নার্স চলে যেতে নিলেও এরোজ পিছু ডাকে তাকে মিহিস্বরে শুধায়। সে ঠিক হয়ে যাবে তো? নার্স দীর্ঘশ্বাস ফেলে বলল, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, উপরন্তু লিউকেমিয়ার পেশেন্ট। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। 1 ঘন্টার মাঝে দুজন ডোনার জোগাড় করে এরোজ বলহীন দেহে এগিয়ে যায় আইসিইউর কাছে। ছোট্ট কিউবাকৃতির গ্লাসটি ভেদ করে রুগ্ন মুখটির একটু অংশ দেখা যাচ্ছে। চারিপাশ ঘিরে আছে ডাক্তাররা, তখনও তারা পর্যবেক্ষণে ব্যস্ত। যার সুখ দেখা সর্বদাই কাম্য ছিল, আজ সে কেন এত অসুখী? গ্লাসে হাত রেখে এরোজ ফিসফিসিয়ে বলে, যেই পথে শুধু আপনার আনাগোনা ছিল সেই পথ ছেড়ে দিয়েছিলাম বহু আগে, যেন পিছু ফিরে আপনাকে সুখী দেখতে পারি। কিন্তু এইগুলো কি? এইভাবে দেখার জন্য তো আপনার পথ ছাড়িনি। মৌন শুনছেন, জীবন নামক রণক্ষেত্র হয় লড়ার জন্য। আপনাকে লড়তে হবে আপনার হারাতে বসা মাতৃত্বের বিরুদ্ধে, লড়তে হবে নিজের দৈহিক যন্ত্রণার বিরুদ্ধে, লড়তে হবে ওই পিশাচের বিরুদ্ধে। এই দুষ্টু ছেলে, তোমরা আমার লেখে বেলু করতে চলে এসেছো কেন? এরোজ তখন পুরোপুরি নিমগ্ন ওই এক টুকরো ভঙ্গুর মুখ দেখতে। কর্ণকুহরে চিকন আহ্লাদি একটা কণ্ঠ প্রতিধ্বনিত হতে সে ফিরে তাকায়। সাদা ফ্রক পরিহিত বাচ্চা মেয়েটার পিঠে ছড়িয়ে আছে রাশি রাশি চুল। নায়েল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার রাগ। অদূরে তকদি শিকদার দাঁড়ানো এরোজ নিটল দৃষ্টিতে তাকায় বাচ্চা মেয়েটির দিকে। ধীর পায়ে তার কাছে হেঁটে গিয়ে হাঁটু গেড়ে বসে তার সামনে। নায়েল কোমরে হাত রেখে পুনরায় শুধায়, দাদু ভাই বলেছে তোমরা নাকি মাম্মাকে নিয়ে হেলিপেলিতে করে উলে উলে এসেছো এখানে, আমাকে আনোনি কেন? তোমরা কত মজা করেছো, তাই না? পরপরই দ্বিগুণ উৎসাহে শুধায়, পাখি দেখেছো? মেঘ দেখেছো? আকাশ কেমন ছোঁয়া যায়? আকাশের কোথায় পানি জমে থাকে জানো? সেখানে কি পুকুর আছে? নয়তো বৃষ্টির পানি কোত্থেকে পড়ে? রাজ্যের কৌতূহলী কণ্ঠে করা অবুঝ প্রশ্নে এরোজ মরুর বুকে মূর্ছা যাওয়া এক রুক্ষ খড়খড়ে প্রাণহীন তৃষ্ণার্ত জীবের মতো তাকিয়ে রয়। এই কণ্ঠেও এত মায়া। এই মায়া ভরা মুখটির দিকে তাকালেই তো পুরো পৃথিবী রঙিন লাগে। বেঁচে থাকার অন্যতম এক কারণ খুঁজে পাওয়া যায় তার কাছে। যদি এমন একটা পুতুল থাকতো তবে পুরো পৃথিবীতে নিজেকে সবচেয়ে ধনী অমূল্যবান ব্যক্তি মনে হতো। সেখানে কি করে ইমরোজ এই মুখটির হাসি কেড়ে নেওয়া চিন্তা করতে পারে? কি হলো বলছো না কেন? বৃষ্টি কোত্থেকে পড়ে? আকাশে কেন পুকুর, সুইমিং পুল দেখেছিলে? পুনরায় নায়েলের শিশুসুলভ কণ্ঠে এরোজের নিস্তরঙ্গতা ভঙ্গ হয়। নায়েল মুখ ফুলিয়ে বলল, আবার যখনই হেলিপ্যাডিতে উঠবে তখন আমায় নিয়ে উঠবে, আমি আকাশ দেখব। নেবে তো? না নিলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, খুব কান্না করবো, তোমার সাথেও খুব রাগ করবো। এরোজ নিষ্পলক দেখতে দেখতেই হঠাৎ করে জাপটে ধরে নায়েলকে। ফ্যাসফ্যাসে মিহি কণ্ঠে শুধায়, নাইল কেমন আছো? নায়েল কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার অতিরঞ্জিত কণ্ঠে বলল, ভালো আছি, এখন তো খুব বেশি ভালো আছি। বেলু করতে এসেছি না, আমি এখন গল্প অনেকগুলো টেডি বিয়ার আর পান্ডা কিনবো। পাপাকে কত বলেছি ঘুরতে নিয়ে চলো, কিন্তু বাবা গোমরা মুখ পচা ছেলে, বলে তার সময় নেই। তুমি কিন্তু আমায় ঘুরতে নিয়ে যাবে আর অনেক কিছু কিনে দেবে, দেবে তো? এরোজের চেপে রাখা কান্নারা উপচে বেরিয়ে আসে। ছোট্ট মুখটিকে দুহাতের আজলাই নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে তুলল। অশ্রুসিক্ত নয়নে চেয়ে ঘন ঘন মাথা নেড়ে বলে, দেব, সব দিব, যা চাও সব দিব। নায়েল ছোট মুখ করে দেখে চাচার কান্নারত মুখটি ব্যথিত কণ্ঠে বলে, তুমি তো কত বড়, তবে
কাঁদছো কেন? বড়রা কি কাঁদে? আমার কষ্ট হয়, কাঁদে না। নিজের ছোট ছোট হাত দুটি দিয়ে এরোজের চোখ মুছিয়ে দিতে লাগলো নায়েল। বদ্ধ নেত্রে সেই বাড়ন্ত ছোট ছোট হাত দুটোকে গালে ঠেকিয়ে রাখে, চুপটি করে বসে রয় এরোজ। অদূরে মৌনতার পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। রাতটা পেরিয়ে যায়, কিন্তু তখনও ডাক্তাররা মৌনতার শারীরিক অবস্থার আশানুরূপ কোনো উন্নতি সুসংবাদ দিতে পারেনি। রাত প্রায় 1টা। পরিবারের সকলের জন্য বরাদ্দকৃত কামরাটিতে তখন সকলের অবস্থান। তপবন দীর্ঘক্ষণ নতমস্তকে থাকলেও দায়িত্ব তাকে বরাবরই ইচ্ছের বিরুদ্ধে দাঁড় করিয়ে ছাড়ে। নিজের দায়িত্বগুলো আজ পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে তার, তবু ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জীবনে কত শত দায়িত্ব পালন করতে করতে আজ কারোর চোখে চোখ রাখতে তার ইতস্ততা হয়। নতমস্তকে মৌনতার বাবার সামনে হাঁটু গেড়ে বসে তপবন। বয়সের ছাপে কুচকানো দুর্বল হাত দুটিকে নিজের হাতের মুঠোয় নিতে ভদ্রলোক সন্তর্পণে সেই হাতটা সরিয়ে নেয়। তপবন অবাক হয়নি, বরং এই প্রত্যাখ্যান সে প্রত্যাশাই করেছিল। সে নতমস্তকে কিছু বলতে গেলে নেওয়াজ সাহেব মুখ খুললেন। যে নিঃসৃত এক একটা শব্দ তপবনের পিতৃত্বের অনুভূতিতে সমৃদ্ধ হৃদয় ফালাফালা করে দিল। আমার মেয়েটা যদি ইমরোজের জন্য এত বড় কাঁটা ছিল, তবে আমার কাছে ফিরিয়ে দিত তপবন। আমি কোনো প্রশ্ন করতাম না। কিন্তু ও এভাবে আমার বুক খালি করার পরিকল্পনা কি করে করতে পারে? আমার মৌন কারো স্ত্রী হওয়ার আগে কারো মেয়ে, এটা কি ও ভুলে গিয়েছিল? আমার গোটা পরিবারটার কাছে এই প্রাণটা কতটা মূল্যবান তা কি ও জানে? আর ও সেই প্রাণটাই মেরে ফেলতে চাইছিল। ও কি জানে না আমরা আমাদের মৌনতাকে কত স্বাদ করে পৃথিবীতে এনেছি? ওকে গর্ভে নিয়ে মাসুমা কত রাত পেট ভরে খেতে পারতো না। আমি তাকে পর্যাপ্ত পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্য রাখতে পারিনি। কিন্তু আমাদের এই দৈন্য কোনো দিন ওই এক টুকরো জান্নাতের উপর পড়তে দিইনি। নেওয়াজ সাহেব রক্তাভ নেত্রে শ্বাস ফেললেন। অসুস্থতার কারণে কথা বলতেও মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়, তবুও সে থামে না, ফের বলতে শুরু করে। মাটির পুতুলের মতো আমার মেয়েটাকে বড় করেছি আমি, আর আজ বাবা হয়ে আমি কিনা আমার মেয়েটার মৃত্যুর ষড়যন্ত্রের নৃশংস গল্প শুনছি। মেয়ে বিয়ে দেওয়া কি পাপ তপবন? আমার মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, ওর দোষ কি ছিল তপবন? আজ পর্যন্ত ওকে স্বামীর সাথে উঁচু গলায় কথাও বলার কথা শুনিনি আমি, আর না এমন শিক্ষা দিয়েছি। ও আর 5টা মেয়ের মতো দুনিয়ার এই রঙ্গমঞ্চ চাকচিক্যের সাথে তাল মিলিয়ে চলা মেয়ে নয়। আমার মেয়েটা যে এক টুকরো পরশ পাথর, তার জীবন মানে শুধু ভালোবাসা বিলি করা আর সহনশীলতা। তাই বলে এর পরিবর্তে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? এমনটা তো কথা ছিল না তপবন। তুমি তো আমার হাত ধরে কথা দিয়েছিলে যে সবসময় আমার আমানতের রক্ষা করবে। তবে আজ পরিস্থিতি এত কঠিন কেন? একই ঘরে থেকেও তোমরা একটা কেউ কিছু খেয়াল করনি। আমার মেয়েটা কত আজাবের মধ্যে দিন কাটিয়েছে। অনুভূতি নয়, এক অসহায় বাবার আহাজারি ছিল অশ্রুর প্রতিটা কণায় কণায়। তপবনের নুয়ে পড়া শির দ্বারা সোজা হতে পারল না। কণ্ঠনালী সহ মন মস্তিষ্ক ফিকে পড়ে ওই বাবার আহাজারির কাছে। অন্তঃস্থল চিৎকার করে বলছে, পৃথিবীর সব সান্ত্বনা তুচ্ছ এই বাবাটির অসহায়ত্ব যন্ত্রণার কাছে। তপবন সান্ত্বনা দিল না, কিয়ৎকাল বাদ নতমস্তকে বলে, ভাইরা বড় হয়ে গেছে, তাদের ব্যক্তিগত জীবনে না গলালে তারা বিরক্ত হয়, তাই তাদের নিজের হালে ছেড়ে দিয়েছিলাম। তুই কিন্তু ঘনক্ষণের টের পাইনি। আমার নীরবতায় আমার ভাইটা পশু হয়ে যাবে। আমি কি করে আপনার এই যন্ত্রণা নির্ময় করব? আপনার এই যন্ত্রণার কারণটিকেও তার যথাযথ শাস্তি বোধহয় এই যন্ত্রণাকে হ্রাস করতে পারবে না। আমার কাছে মাপ চাওয়ার অধিকারটুকুও নেই। তৈক্য? নেওয়াজ সাহেব তপবনের অশ্রুসিক্ত মুখ পানে তাকায়, বৃদ্ধ কম্পিত হাত দুটো কোনো মতে জড়ো করে বলে, অনেক হয়েছে তপবন। মেয়ে বিয়ে দেওয়ার মতো পাপের শাস্তি আমি পেয়ে গেছি। তোমার ভাই আমার সবটা নিঃশেষ করে দিয়েছে। এবার যদি আমার মেয়েটা বেঁচে যায়, তবে যেটুকু বাকি আছে সেটুকু আমায় ফিরিয়ে দাও। আমি আমার মতো করে আমার মেয়েটাকে সুস্থ করে নেব, কিন্তু আর এক মুহূর্ত এই আজাবের মধ্যে রাখবো না। তপবন চোখ তুলে তাকায়, সুদৃঢ় কণ্ঠে বলে, ও শুধু আপনার মতামত নয় তৈক্য, আমার ছোট বোনও। ওকে বাইরে নিয়ে গিয়ে আমি সবচেয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। ও আমাদের মাঝে সুস্থ সবলভাবে ফিরে আসবে। নেওয়াজ সাহেবের ম্লান হেসে ধিমি কণ্ঠে বললেন,
আমায় সান্ত্বনা দিও না তপবন। তোমার থেকে এই সান্ত্বনা আমি নিতে পারছি না, যেখানে তোমরাই আমার দুঃখের কারণ। আমি সান্ত্বনা দিচ্ছি না তৈক্য, মৌনতা তো আমাদেরও দায়িত্ব। তপবন বাক্যটি শেষ করতে পারে না, তার আগেই গর্জিয়ে উঠল এতক্ষণ যাবৎ নিজেকে সংযত করে রাখা নেওয়াজ সাহেব। ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল অসুস্থ লোকটি। দায়িত্ব? কিসের দায়িত্বের কথা বলছো তুমি? যখন দিনের পর দিন আমার মেয়েটাকে শেষ করে দিচ্ছিল, তখন তোমাদের কোনো দায়িত্ব ছিল না? একই ঘরে থেকেও একটাবার তোমরা আমার মেয়েটার খোঁজ খবর নাওনি। অথচ ও দিনের পর দিন তোমার ভাই আর তার সংসারের জন্য কষ্ট সহ্য করে গিয়েছে। আমার বাড়িতে একটা রাতও থাকতে দিত না। আমি কখনো কোনো প্রতিবাদ করিনি এর জন্য, কারণ ওর স্থায়ী ঠিকানা ওর স্বামীর বাড়ি এটা ভেবে। কিন্তু এর প্রতিদান হিসেবে আমায় কি দিল? আমার মৃতপ্রায় মেয়েটাকে। আজ যদি আমার মেয়ের কিছু হয়, তবে তার জন্য তোমরা সবাই দায়ী। তোমরা সকলেই খুনি। শিকদার পরিবার একটা খুনি পরিবার। তপবন সহ তকদির শিকদারের বদনে কম্পন ধরে অভিযোগে ভরপুর সেই চিৎকারে। কি করে বলবে যে তাদের মেয়ে নিদারুণ ধৈর্য সহ্যের অধিকারী, যার স্নিগ্ধ হাসির আড়ালে চাপা পড়ে যায় এক পৃথিবী সমান ক্লেশ। আইসিইউ এর সেই গলির দিকে নিষ্পলক তাকিয়ে থাকা ছেলেটির মাঝে কোনো রূপ হেলদোল দেখা গেল না। সে নীরবে নাইলকে বুকে চেপে ধরে বসে আছে। একবারের জন্যে ওই গলি থেকে দৃষ্টি সরায়নি, চোখে মুখে রাজ্যের প্রতীক্ষারা আনাগোনা। এই বুঝি ডক্টর আসলো কোনো সুসংবাদ নিয়ে। অসুস্থ নেওয়াজ সাহেবের মাত্রাতিরিক্ত রাগ চিৎকার তার শারীরিক সহনশীলতার ঊর্ধ্বে হওয়ায় ভেঙে পড়তে নেয় তার দেহ। ক্রন্দনরত মৌমিতা ছুটে যায় বাবাকে আগলে নেওয়ার জন্য। তার পূর্বে তপবন অনুজ্জ দেহটিকে আগলে নেয়। নেওয়াজ সাহেব ব্যথাতুর আর্তনাদ করে কান্নায় ভেঙে পড়ে। এই মুমূর্ষু শরীরে ওই ফুলটির এই দশা যে সহ্য করা কষ্টদায়ক। নেওয়াজ সাহেব তপবনের হাত আঁকড়ে ধরে আহাজারি করে বলে, আমার মৌনতার তো এটা প্রাপ্য নয় তপবন। তবে কেন তাকে এভাবে শেষ করে দেওয়া হলো? আমার মেয়েটা কি দোষ ছিল যার জন্য কি এভাবে শাস্তি দেওয়া হলো? তার প্রাপ্যটা তাকে দেওয়া এবং তাকে সুখী হতে দেখার জন্য হলেও আপনার দেহে এখনো অঢেল শক্তির প্রয়োজন আঙ্কেল। বাম হাতটিতে শক্তপোক্ত এক হাতের মুঠোবন্দি হতেই নেওয়াজ সাহেব অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায়। এরোজ থমথমে মুখে পুনরায় বলল, উঠুন আঙ্কেল, ভেঙে পড়বেন না। ওষুধ তো সবসময় জিতে যেতে পারে না। বাবারা তার সন্তানের জন্য সকল পশুর বিরুদ্ধে লড়তে জানে। আপনাকেও লড়তে হবে আপনার মেয়ের জন্য। ওই পশুকে তার শাস্তি দিয়ে আপনার মেয়ের সুস্থতা আর সুখ নিশ্চিত করতে হবে। ইউ হ্যাভ টু বি মোর স্ট্রং। পুরুষালী পল্লবদয় ভেজা চোখ টলমলে ছেলেটা কাঁদছে। তপবন দমবন্ধকর অনুভূতি সামলাতে না পেরে নতমস্তকে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। অর্থবিত্তের জৌলুস অহমিকা দাপটে কোণঠাসে আলোড়িত শিকদার বাড়িটি আজ কেমন তমসাবৃত হয়ে আছে, যেখানে নেই কোনো সুখের ছোঁয়া, আছে শুধু প্রিয় মানুষগুলোর বর্বরতার পাশবিক চিত্র। বিকাল 3টায় বাড়ি ফেরে নির্জনা বেগম। শরীরের সাথে পেরে ওঠেনি নির্জনা বেগম। বয়স হয়েছে, একটুতেই দেহ মন ভেঙে পড়ে। সেখানে অন্তরালে লালন করার সবচেয়ে ঘৃণ্য ভয়টাই আজ নৃশংস বাস্তবতা হয়ে প্রকট হয়েছে। নির্জনা বেগমের দম্ভ ও রিজু শির দ্বারা মাতৃত্ব আর মাথা উঁচু করে বাঁচার সবটুকু শক্তি তার সন্তানের হাত ধরে আজ ধুলোয় মিশে গেল। তাই তো এসেছে থেকে এখন পর্যন্ত দরজার খিল খোলেনি। একটা বৈবাহিক সম্পর্কে শুধু একজন নারী শতভাগ এফোর্ট থাকবে, আর স্বামী নামক মানুষটা তার দৃষ্টিটুকু সংযত রাখতে পারবে না? এ কেমন নিয়ম? নির্জনা বেগম পূর্ব অভিজ্ঞতা এত বাজেভাবে দীক্ষিত যে তার মস্তিষ্কে এটে গিয়েছে সংসার ভাঙনের মূল কারণ হয় একজন নারী। নারীরা স্বাধীনতার যোগ্য নয়, তাদের সৌন্দর্য ও বিছানায় আর স্বামীর পদতলে। এর বাইরে তারা দৃষ্টি মেলে তাকালে তারা হয় ব্যভিচার। খুন্তি আর স্বামীর সেবায় তাদের হাতে সৌন্দর্য হবে, এই বিকৃত চিন্তাগুলোর প্রতিরূপ হিসেবে গড়ে তোলে সে মৌনতাকে। বিয়ের পর থেকে ছেলের বউয়ের উপর এই বিকৃত চিন্তাধারা হাঁটতে বসতে প্রয়োগ করে, আর স্বল্পচা মেয়েটি তার সানন্দে গ্রহণ করে দিন শেষে স্বামীর সাথে সুখে ঘর করার জন্যে। কিন্তু নিয়মগুলো একপাক্ষিক। ছেলের বউয়ের মতো ছেলের নাকে কানে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল তার সৌন্দর্য, স্ত্রীর মান, বিশ্বাস, একাগ্রতা এবং তার ধৈর্যকে সম্মান করা, দৃষ্টি সংযত করা, সংসারের প্রতি, স্ত্রী সন্তানের প্রতি সদয় হওয়া। কিন্তু আফসোস, নির্জনা বেগম শুধু তার ছেলেদের শ্রেষ্ঠ মাই হয়ে গেলেন, কিন্তু একজন নারী কিংবা উত্তম শাশুড়ি হয়ে উঠতে পারেনি।
তাই তো আজ তার নিজের গর্বই তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তার শিক্ষার খামতি। রাত 10:30, শাশুড়ির বদ্ধ দরজার সামনে থেকে তৃতীয়বারের মতো খাবার হাতে ফিরে এলো রূপকথা। সর্বদা হাকডাক পিটিয়ে বেড়ানো মানুষটা এসে থেকে এমন নীরব হয়ে গেল কেন? অতিরিক্ত খতিয়ে দেখার স্বাদ আর জাগলো না ছোট্ট মনটিতে। জীবনটা যেদিন থেকে বদলেছে সেদিন থেকে রপ্ত করা অভিজ্ঞতাগুলো একটু বেশি কঠিন। চোখের সামনে একটা মানুষের সাথে এমন পাশবিকতা করে গিয়েছে একটা মানুষ, আর তাদের একটু টের পেতে দেয়নি। ওই মানুষটা নীরবে হাসি মুখে সহ্য করে গিয়েছে একটু স্বামীর মন পাওয়ার জন্যে। এতদিন ভাবতো দুর্ভাগা বোধ হয় সে একা, তার মতো কঠিন জীবন আর কারোর না। কিন্তু মানুষটা যে তাকে বাজেভাবে মিথ্যা প্রমাণ করলো। সে যে সবচেয়ে সুখী মানুষ, তার মাথার উপর এমন একটা ছায়া আছে যা থেকে পৃথিবীর সকল বর্বরতা থেকে আগলে নেয়। কিন্তু মৌনতা ভাবি একটা নারী ঠিক কতটা ধৈর্য সহ্যের অধিকারী হয় সে আন্দাজ করতে পারল না। মানুষটার বিশ্বাসের গভীরতা আর তীব্রতা যতটা ছিল তার থেকেও দ্বিগুণ ভয়ঙ্কর ছিল মানুষটার পরিণতি। রূপকথা খাবার রেখে আসে। বসার ঘরের মেঝেতে পা গুটিয়ে গুনগুনিয়ে কাঁদতে থাকা জবা আর মাজেদাকে দেখে উষ্ণ নিঃশ্বাস ফেলল। সে বলল, আপা, চাচি, না কান্না করে নামাজ পড়ে ভাবির জন্য একটু দোয়া করুন, দেখবেন সে সুস্থ হয়ে যাবে। জবা চোখের পানি মুছে মাথা নেড়ে বলল, ঠিক কথা কইছেন বড় ভাবিজান, আমি এখনই যাইতাছি। আল্লাহর কাছে বিচার দিব যেন ওই নরপশুরে আল্লাহ উচিত শাস্তি দেয়, আর কোনো দিন যেন সুখ না পায়। পৃথিবীর সব সুখ আমার মাইজা ভাবিজানের দেয় যেন, সে সুস্থ হইয়া যাক আগের মতো। বলতে বলতে জবা ফের ফুপিয়ে কেঁদে উঠল। 8 বছর যাবত এই বাড়িতে কাজ করছে, কিন্তু যখন থেকে মৌনতাই বাড়িতে আসে তার সুখ দুঃখের একটা সঙ্গী হয়, বন্ধু হয়। সে পরিবার জীবনের সব চাহিদা ছেড়ে এই বাড়ির খুঁটি আঁকড়ে জীবন কাটাতো শুধু ওই মানুষটার কারণে। তপবন ভাইজান বহুবার বলেছে বিয়ে করে সংসারী হইতে, কিন্তু সে হয়নি। আল্লাহ কেন তার প্রিয় মানুষগুলোরে কায়রা নেয়। রূপকথা ছেলের ঘরে উকি দেয়, পুরো ঘরের নেয়। ওই মুখটিতেও আজ আধারের ঘন ঘটা মায়ের ডায়েরি পড়ছে আর কাঁদছে। সে বিরক্ত করলো না ছেলেকে। কখনো কখনো মায়ের মতো কাউকে নয়, বরং মাকে খুব প্রয়োজন হয়। ডায়েরির শেষ পিঠাটা পড়তে পড়তে তানশান ফুপিয়ে কাঁদছে। অনুযোগ ভরা কণ্ঠে বলল, মাম্মা, আল্লাহ কেন আমার সাথে সবসময় এমন করে? সবাইকে কেন আমার থেকে কেড়ে নিতে চায়? তোমার মতো মেজুমাকেও কঠিন রোগ দিয়েছে, তুমি তো আল্লাহর কাছে আসো। তাকে একটু বলো না মেজুমাকে সুস্থ করে দিতে, প্লিজ মাম্মা। ছেলের আর্জি শুনে রূপকথার মুখে মলিন হাসি ফুটে উঠল। নীরবে সরে যায় দরজা থেকে। ঘরে যেতেই বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত নাম্বারটি থেকে ফোন আসে। কানে ঠেকালে নিস্তব্ধতা, চাপা যন্ত্রণারা এসে বাড়ি খেলে। রূপকথা ক্ষীণ স্বরে শুধায়, ভাবি কি অবস্থা? তপবন টলটলে নেত্রে তাকিয়ে রইল ব্যস্ত শহরের পানে। বলল, আমার ভাই এই রুগ্ন দেহটাকে এত বাজেভাবে ভেঙেছে যে এবারের মতো বেঁচে গেলেও আর কোনোদিন মেয়েটা একটু সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবে না। রূপকথা এমন কঠিন রোগ বাসা বেঁধেছে, এরপর বেঁচে থাকে ওর জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, ওর বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। রূপকথা আমার দম বন্ধ হয়ে আসছে, আমার পৃথিবীটা পাশবিকতায় ভরা। রূপকথার চোখ লাল হয়ে উঠল। সে শুনেছে সবটা, কিন্তু মানতেই পারে না তাদের সামনে হাসি খুশি চলাফেরা করা মানুষটার ভেতরটা এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। ঘৃণায় এ ভেতরটা বিষিয়ে আসে তার। সে ওই মানুষটাকে হারাতে চায় না। অসম্ভব হলেও সৃষ্টিকর্তার কাছে আর্জি রাখে এই জীবনে ওই মানুষটাকে একটু সুখী হতে দেখার। সে ক্ষীণস্বরে বলল, কে বলেছে ভাবি আর কখনো সুস্থ সুন্দর জীবন পাবে না? সৃষ্টিকর্তা যদি কষ্ট দেয় তবে সেই কষ্ট দূর করার জন্য সুখও দেয়। আমরা সবাই তার জন্য দোয়া করব, সে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তপবন জবাব দেয় না, কেননা বরাবরই নিকৃষ্ট বাস্তবতার কাছে সুখগুলো ফিকে পড়ে। জীবন যে এই পর্যন্ত এই অভিজ্ঞতায় দিয়েছে। তানশান, কি হয়েছে? কাছে আর তার মামার কাছে বলছে আল্লাহকে একটু বলতে যেন তার মেজো মাকে আল্লাহ সুস্থ করে দেয়। রূপকথার মিহি স্বরে তপবন ম্লান হাসলো। তানশান ভাবে তার মা আল্লাহর সাথে কথা বলতে পারে, গল্প করতে পারে। আল্লাহর সাথে তার মায়ের খুব ভালো সম্পর্ক। দীর্ঘ 24 ঘন্টার টাইম লুপ। বদলেছে অনুভূতি, বিভীষিকাময় তীব্রতা, বদলে গিয়েছে সম্পর্কের ভিত্তি। ঘৃণা, ক্লেশ, হারানোর যন্ত্রণায় কাতর কিছু আপনজন নির্ঘুম ক্ষুধার্ত মানুষগুলো অপেক্ষা করছে কখন মেয়েটি চোখ খুলবে আর তাদের কামনীয় সুপ্ত বেদনা মিশ্রিত হাসি হাসবে। ঘড়িতে তখন দুপুর 12:10। ডাক্তার মৌনতাকে পর্যবেক্ষণ করে সাময়িক সুস্থ বলে জানান। কিছুক্ষণ আগে জানায় মৌনতার জ্ঞান ফিরেছে। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করে তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়। একে একে সবাই দেখা করে যায় নীরবে নিভৃতে। সবার চোখে শুধু চাপা আর্তনাদের ছায়া, কিন্তু কেউ টু শব্দটি করল না। সবশেষে মৌমিতা ঢুকে বোনের কেবিনে। চোখে মুখে উপচে পড়া ক্ষোভ আর আক্রোশ, দৈহিক যন্ত্রণায় অস্থির গতর সামলে ঝাপসা দৃষ্টি ফেলে তাকায় মৌনতা।
দৃষ্টিসীমায় বড় বোনের মুখটি স্পষ্ট হতে সে ম্লান হাসে। কণ্ঠ নিঃসৃত হওয়ার বিন্দুমাত্র শক্তি না থাকলেও অন্তঃস্থলের মাতৃত্ব তো উদ্গ্রীব। কিয়ৎকাল নিজেকে ধাতস্থ হওয়ার সময় দিয়ে সে ধিমি কণ্ঠে ডেকে ওঠে, আপা নাইল। মৌমিতার অশ্রুরা তখন বাঁধ ভাঙা। অবর্ণনীয় ক্লেশ লুকিয়ে থমথমে মুখে বলল, বাইরে খেলছে, একটু ডাকো। আসলে কুলে উঠতে চাইবে। ডাক্তার বলেছে একটু নড়াচড়া করা যাবে না, আর না বেশি কথা বলা যাবে। ফের বোনের থমথমে কণ্ঠে মৌনতা টলটলে নেত্রে তাকায়, আদুরে গলায় ডেকে ওঠে, আপা। মৌমিতা নিজের ক্ষোভ আটকে রাখতে পারে না। সে ফুপিয়ে কেঁদে উঠল, তিরস্কার করে বলে, নেই তোর আপা, মরে গেছে। এমন কথা বলতে নেই আপা। মৌমিতা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তো কেমন কথা বলবো? তুই তো কত আগে আমাদের মেরে দিয়েছিস, তাই তো এতিমের মতো স্বামীর অত্যাচার সহ্য করে পড়ে ছিল ওই বাড়িতে। তোর মা বাবা ভাই বোন কিছু নেই, তুই এতিম। কত সময় ধরে সব সহ্য করেছিস? ক্রন্দনরত গলায় শুধায় মৌমিতা পুনরায় বলতে শুরু করে, একবারের জন্য আমাকে একটু বলিসনি এত দুর্দশা জীবন পার করেছিস? এত কষ্ট সহ্য করে ওই পিচাসের সাথে থাকতে কেন হবে? তোর বাবার বোনের এখনো যা আছে তাতে তোকে আর তোর বোনকে, তাতে তোকে আর তোর মেয়েকে সোনায় সোহাগ করে রাখতে পারবো, কিন্তু তুই কি করলি? মৌনতা কথার মানে বুঝলেও তাকে অবুঝ দেখা গেল। আপা কি সব জেনে গিয়েছে? সে অবুঝ সতর্ক কণ্ঠে শুধায়, তুমি কিসের কথা বলছো আপা? সে পিচাসার কথা বলছিস, যার কথা তুই এতদিন ধরে লুকিয়ে গিয়েছিস? কি পেলি এত স্বামী ভক্তির? দিন শেষে তোকে এভাবে গুড়িয়ে ভেঙে দিল। তোকে মেরে ফেলতে ওই পিচাসে দ্বিধাবোধ করেনি। মৌনতার দেহাভাব বিচলিত, অস্থির হয়ে পড়ে। নড়তে গেলে মৌমিতা কঠিন গলায় বলল, ডক্টর নাড়াচড়া করতে বারণ করেছে মন, একটু নড়বি না। মৌনতা অস্থিরতা সামলাতে পারে না, পা সহ নিম্নদ্বার ফেটে যাচ্ছে। অদেখায় রয়ে যায় সেই দৈহিক কষ্ট, জীবনের টানাপোড়ানে। জিজ্ঞাসা করে, এসব কি বলছো আপা? ইমরোজ আমাকে মারতে চাইছে? এমনটা কি করে বলতে পারলে? কেউ কি তার স্ত্রী আর সন্তানের মাকে মারতে চাইতে পারে? না, পারে না, কিন্তু ইমরোজ পেরেছে। নিজের স্ত্রীর দেহে কঠিন রোগ যেন লুকিয়ে গিয়েছে, যেন ওর পথের কাঁটা আপনা আপনি দূরে যায়। কিসব বাজে কথা বলছো? এমন কথা কেন বলছো আপা? আমি জানি সে ভুল পথে আছে, কিন্তু কোনো না কোনো দিন অবশ্যই সঠিক পথে ফিরে আসবে। আমি কি এতটাই খারাপ যে আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইবে? তুমি রাগের বসে এসব বলছো, তাই না? কোথায় ইমরোজ? নাইলের সাথে আছে, তাই না? নাইল, ইমরোজ। বলতে বলতে কেঁদে উঠে মেয়েটি চিৎকার করে ডাকতে লাগলো নাইল আর ইমরোজকে। বলতে বলতে কেঁদে ওঠা মেয়েটি চিৎকার করে ডাকতে লাগলো নাইল আর ইমরোজকে। মনে মনে শুধু একটাই প্রার্থনা, কোনো দুঃস্বপ্ন যেন আপার কথাটিকে সত্যি প্রমাণ না করতে পারে। মেয়েটি প্রাণপ্রাণে এটাই চাইছে। সহসা একটা চর এসে পড়ল অন্ধপ্রায় নির্বোধ মেয়েটির গালে, যে কিনা জীবনে চরমভাবে হেরে যাওয়ার পরেও মিরাকেলের আশা রাখছে। গালে হাত দিয়ে মৌনতা অবাক পানে তাকায় বোনের দিকে। মৌমিতা আর সহ্য করতে পারে না, ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল, অনেক হয়েছে মন, ভদ্র থেকে বেরিয়ে আয়। অনেক হয়েছে মন, ভ্রম থেকে বেরিয়ে আয়। ইমরোজ নেই, ওই নরপশু তো পালিয়েছে। সে নিজের স্ত্রীর অসুস্থতার কথা লুকিয়ে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করে আর পরকীয়ার প্রেমিকার সাথে পালিয়েছে। গতকাল থেকে ইমরোজ একটা বার তোর খোঁজ নেয়নি, বরং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তুই কিনা এখন ইমরোজ ইমরোজ করছিস। কোন মাটির তৈরি তুই? একটা স্বামী গেলে 10টা স্বামী আসবি মন, কিন্তু এগুলো কি? তুই কি মূর্খ? কেন এই পিচাসের মুখের উপর লাথি দিয়ে চলে যাসনি? দিনের পর দিনের করা অত্যাচার সহ্য করে কি পেয়েছিস? বিশ্বাসঘাতকতা। অতি শোকে সর্বশান্ত হয়ে গেল মৌনতা। নির্মল চাহনি ফেলে কিয়ৎকাল বাদ শুধায়, কি হয়েছে আপা? মৌমিতা এবার চুপসে গেল। সে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, কিছু হয়নি, এসব কথা এখন থাক। মৌনতা, শুধু ইমরোজের নাম আর মুখে নিবি না দয়া করে। মৌনতা অশ্রুসিক্ত নয়নে হাসল, মিহিস্বরে বলল, আপা, আমি তোমার ধারণার বাইরে ধৈর্য সহ্যের ক্ষমতা লালন করি। বলো, আমার কি হয়েছে? আমায় যা ভাঙার তা আমার স্বামী ভেঙে দিয়েছে, আর কিছু ভাঙতে পারবে না। মৌমিতা ঠোঁট কামড়ে কান্না আটকায়, কষ্টে উচ্চারণ করে, লিকুমিয়া।
মৌনতার দেহভাব ম্লান হয়ে আসে। শত কষ্ট সহ্য করেও স্বামী সন্তানের সাথে একটা সুন্দর জীবনের যে রঙিন আকাঙ্ক্ষারা মুহূর্তে ফ্যাকাশে বরণ ধারণ করে। দেহের সকল উদ্বেগ মিলিয়ে গেল। ক্লান্ত উদাসীন নিঃশ্বাসের সাথে কণ্ঠনালী ঠিকরে বেরিয়ে আসে। সব শেষ? মৌমিতা নিষ্পলক চেয়ে থাকে সদ্যই মলিন হয়ে পড়া দেহটির দিকে। দ্রুত এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরে রুগ্ন দেহটিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোনো চিন্তা করিস না মন, এখন দেশ বিদেশে উন্নত চিকিৎসা রয়েছে এই রোগের। তুই আবার আগের মতো সুস্থ হয়ে উঠবি। মৌনতা নিরুত্তর অন্তহীন দৃষ্টিতে তাকে ম্লান হাসল। মস্তিষ্কে চলা শত শত দ্বন্দ্বরা আজ ছুটি পেয়েছে। অবসর পায় অভ্যন্তরে এতদিনের পুষে রাখা যন্ত্রণারাও। কিয়ৎকাল সেভাবেই নীরবে কেটে যায়। ও মৌমিতা খেয়াল করে কিছুক্ষণ আগে চঞ্চল মেয়েটি পাথরের ন্যায় স্থবির, অনুভূতিহীন হয়ে পড়েছে। মৌমিতা বোনের এই নীরবতা সহ্য করতে পারে না। সে আরো দৃঢ়ভাবে বুকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় ডাকে, মৌন। বোনের কাঁধে মাথা এলিয়ে দিয়ে মৌনতা উদাসীন নেত্রে বলল, আমার অপরাধটা কি ছিল আপা? একটা সংসারই তো চেয়েছিলাম। অন্যের সুখের সংসার দেখলে আমার খুব লোভ হতো, তাই আমিও আর 5টা মেয়ের মতো চেয়েছি যে আমার স্বামীও আমায় ভালোবাসবে, চোখে হারাবে, আগলে রাখবে আমায় আর আমার সন্তানকে। আমরা একসাথে ঘুমাবো, ঘুরতে যাব, আমাদের 3 জনের একটা খুব সুখের সংসার হবে। কিন্তু কিন্তু এই অপরাধে আমায় মেরে ফেলতে চাইবে আমার স্বামী। আমি আমি অনেক বড় কিছু চেয়ে ফেলেছি আপা। মেয়েটার আফসোস ভরা কণ্ঠে মৌমিতা ঠোঁট কামড়ে কান্না আটকায়। চোখ তুলে তাকায় বোনের ফ্যাকাশে মুখটির দিকে, কপালে চুমু দিয়ে বলে, তোর কোনো অপরাধ নেই সোনা, ওরা পিটার। মৌনতা ম্লান হেসে বলল, আপা বলো তো, কেমন হতো যদি এইসব আমার দুঃস্বপ্ন হতো? খুব সুন্দর হতো, তাই না? ইমরোজ আমায় ভালোবাসতো, আমি অসুস্থ শুনলে পুরো দুনিয়া এক করে ফেলতো, আমায় আগলে রাখতো, এই মুহূর্তে আমার পাশে থাকতো আর বলতো, তোমার কোনো ভয় নেই মৌন। তুমি জানো, দিনের পর দিন যখন ইমরোজ গা থেকে অন্য নারীর সুবাস পেতাম, তখন আমার মনে হতো এই তো আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। তবু আমি হাসি মুখে অপেক্ষা করতাম ওই পথ থেকে ইমরোজের ফিরে আসার। আমি আমার পারফিউম তার শার্টে স্প্রে করে দিয়ে মনকে সান্ত্বনা দিতাম। সৃজা যখন ইমরোজের বুকে মাথা রেখে ছবি তুলতো, তখন আমিও চাইতাম ইমরোজের বুকে মাথা রেখে ছবি তুলতে। কিন্তু ইমরোজ বিরক্ত হতো, গা ঘেঁষাঘেঁষি তার পছন্দ নয়, অথচ রাতে ঠিকই আমায় তার কাছে আগলে নিত। আমার খুব ইচ্ছে করতো তখন জিজ্ঞাসা করতে, এখন কি গা ঘেঁষাঘেঁষি খারাপ লাগছে না? হয়ে উঠতো না, মনে হতো এই বুঝি রেখে যাবে ইমরোজ আর আমাদের মা মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিবে। বিগত 1.5 বছর যাবৎ মনে হয়েছে আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছি। আজ সেটাই চূড়ান্ত হয়ে গেল। ভালো লাগছে খুব, আমি খুব খুশি। এত যন্ত্রণা তো সহ্য করা যায় না। তুমি বলো, সহ্য করা যায়? চায় না তো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মরাই উচিত। যেখানে পুরো পৃথিবীর নারীরা স্বামীর ভালোবাসা পায়, সেখানে আমি পেলাম অবহেলা, বিশ্বাসঘাতকতা, নৃশংসতা। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলতে বলতে মেয়েটার কালচে চোখের কার্নিশ বেয়ে অবাধে অশ্রু গড়িয়ে পড়ল। কণ্ঠনালী রোধ হয়ে আসে ঊর্ধ্বশ্বাসের কারণে। বদন অস্বাভাবিক ভাবে ঘেমে ওঠে। চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে আসতে মেয়েটি ধীরে ধীরে ফের নিস্তেজ হয়ে পড়ল মৌমিতার বুকে। মৌমিতা কাঁদতে কাঁদতে অচেতন মুক্তিতে চুমুতে ভরিয়ে তুলে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সুবিশাল দেহটি সহ অন্তঃস্থলে কাঁপন ধরায়। স্বামী সংসার বাঁচানোর শেষ প্রচেষ্টায় বাজেভাবে ব্যর্থ হওয়া নারীটির আর্তনাদ অন্তঃস্থল বলেই ফেলে। কি হতো এই যাত্রায় মেয়েটির পৃথিবীটাকে টুকরো টুকরো করে ভেঙে না দিলে? কি হতো এই যাত্রায় মেয়েটির বোকা প্রচেষ্টাগুলোকে সফল করে দিলে? এরোজের অশ্রুসিক্ত নম্র মুখটি অস্বাভাবিকভাবে শক্ত হয়ে উঠল ওই কান্নারত মুখটি দেখে। 1.5 বছর যাবৎ জাহান্নামের এই জীবন অতিবাহিত করেও একজন নারী কিভাবে সেই জাহান্নামের জীবনের জন্য কান্না করছে? সে আরেকবার এক পলক দৃষ্টি মূর্ছা যাওয়া নারীটির দিকে চেয়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। গাড়িতে বসে কাউকে ফোন লাগায়। চোখে মুখে তার মৃদু হিংস্রতা স্পষ্ট। গাড়ি স্টার্ট দিতে দিতে শুধায়, খোঁজ পেয়েছিস? সৈকত ইতস্তত করে বলে, শুভ বলেছে, গতকাল রাত 10টার দিকে একবার ফোন অন করেছিল। তখন লোকেশন ছিল সাতক্ষীরায়। আমি পরিচিত একজনকে দিয়ে খোঁজ নিয়েছিলাম। একটা আবাসিক হোটেলের ঠিকানা ওটা। হোটেল মালিক তথ্য দিতে চায়নি। এরোজ চোয়াল শক্ত করে বলে, ঠিকানাটা পাঠা। ফোনের পর্দায় ঠিকানাটা ভেসে উঠতে এরোজের দৃষ্টিতে এক নিমিষের তীক্ষ্ণতা খেলে গেল।
অতঃপর হাওয়ার বেগে ছুটল গাড়িটি। তপবন ছুটতে ছুটতে এসেও ধরতে পারল না ভাইকে। তার আগেই গাড়িটি গ্যারেজ থেকে বেরিয়ে যায়। এক অশুভ দুশ্চিন্তা তপবনকে গ্রাস করলো। এরোজের হাতে যদি কোনো মতে ইমরোজ পড়ে তবেও যে জানে মেরে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। জীবনে কম বৃষ্টি ঘটনা তো ঘটল না, এখন কি এক ভাইয়ের হাতে আরেক ভাইকে মরতে দেখার মতো দৃশ্যেরও সাক্ষী হতে হবে? সে দ্রুত যশোরের পুলিশকে ফোন করে। ওপাশ থেকে দায়িত্বরত কর্মকর্তার নির্লিপ্ত কণ্ঠ আর ব্যর্থতার ফিরিস্তি শুনে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হিসিয়ে বলল, ইরোজ এখানে বসে ইমরোজের ঠিকানা বের করে ফেলেছে, অথচ আপনারা আপনাদের পুরো ফোজ লাগিয়েও খুঁজে পাচ্ছে না। আদৌ খুঁজছেন কি না আমার সন্দেহ আছে। নাকি পকেট আরো গরম করতে হবে? আমি ইরোজের লোকেশন পাঠাচ্ছি, ওর পিছু অন্তত নিতে পারবেন। তপবন ফোনটা কাটতেই এসপি সাহেব প্রচন্ড রাগে সেটি টেবিলের উপর আছাড় মারলেন। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, শালার রাজনীতিবিদ নিজেদের পাঁচাটা চামচা পেয়েছে, ফ্যামিলিটাকেও পুলিশ দিয়ে দূর করাবে। আরে সরিষা খেতে যাওয়ার সময় বাইকে আটকাতে পারিসনি? বিছানায় আধা শোয়া হয়ে বসা ইমরোজ ক্লান্ত চিন্তিত বদনে মাথা এলিয়ে দেয় হেডবোর্ডে। অশান্ত মস্তিষ্কে এক সেকেন্ডের জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, মাথাটা ফেটে যাচ্ছে। চেয়েছিল মুখ লুকিয়ে না থেকে যাবে সবার সামনে, কিন্তু সাহস হয়নি। ইমরোজের এমন অস্থিরতায় পাশে শুয়ে থাকা সৃজা বিরক্ত হয়ে উঠে বসলো। গায়ের কমফোর্টটা সরিয়ে নাইট ড্রেসের উপর আলগা শার্টটি জড়িয়ে নিয়ে তিরিক্ষি মেজাজে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।